বলবো? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে নিট স্ক্যাম। কদিন থেকে শুধু কান পাতলে শোনা যাচ্ছে যে নিট স্ক্যাম, নিট স্ক্যাম, নিট স্ক্যাম, নিট স্ক্যাম। যারা অ্যাকচুয়ালি জানেন না যে নিট স্ক্যাম কি, তাদের জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে নিট কি। নিট হচ্ছে একটা পরীক্ষার নাম। কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে আমি ডাক্তার হবো বা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তাদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। এই নিট পরীক্ষার মাধ্যমে যদি তারা উত্তীর্ণ হয়, তাহলে তারা ডাক্তারি পড়ার সুযোগ পাবে। আমরা দেখতে পাই গ্রামে গঞ্জে গেলে ছোটবেলা থেকে কোনো বাচ্চা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। অনেক ছাত্রছাত্রী তাদের বাবা মারাও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের ছেলেপিলেকে। তো এই যে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে আমরা দেখতে পাই তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে। অনেক গরিব ঘরের বাবা মারা কি করে, সারাদিন দিন মজুর খেটে কৃষিকাজ করে তাদের বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে, যাতে অ্যাটলিস্ট ক্লাস 12 অব্দি পড়িয়ে আমার ছেলে যদি নিট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়, তাহলে আমার ছেলেটা ডাক্তার হলে আমার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন আমাদের জীবনে ঘটবে। আমাদের জীবনের যে অভাব অনটন, সেই অভাব অনটন দূর হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই ভারতবর্ষে সব থেকে এক অদ্ভুত দুর্ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। কি দুর্ঘটনা? প্রত্যেকটা পরীক্ষার কম বেশি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে। কেমন? যেমন এই যে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তার প্রত্যক্ষ প্রমাণও সবার কাছে চলে এসেছে। এবছর প্রায় 23 লক্ষ মানুষ স্বপ্ন দেখেছিল ডাক্তার হওয়ার। প্রত্যেকে ভেবেছিল যে আমাদের একটা ফেয়ার চান্স পাবো এবং আমরা আমাদের মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আমরা ডাক্তারি পড়ার সুযোগ পাবো। কিন্তু কি, সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কি করে? কারণ কি, এই নিট এক্সামের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিনতে পাওয়া গেল। কারা কিনলো? যাদের বাবাদের প্রচুর টাকা, তারা এই প্রশ্নপত্রকে পয়সা দিয়ে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা দিয়ে কিনলো এবং কিনে তাদের মেয়েদেরকে ডাক্তার বানানোর চেষ্টা করলো। আর এদিকে কারা ভুক্তভোগী হলো? যারা প্রতিদিন 14 ঘন্টা থেকে 15 ঘন্টা থেকে 16 ঘন্টা পড়াশোনা করলো এবং প্রকৃত তারা মেধাবী ছাত্র, বাবার পয়সা নেই, তাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে, যেভাবেই হোক আমাদেরকে নিট ক্লিয়ার করতে হবে, তারা ভুক্তভোগী হচ্ছে। তাই এই বিষয়টা চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন, কিন্তু সরকার কোনো মতেই স্বীকার করতে চাইছে না এই নিট এক্সাম নিয়ে। যখন সরকারকে প্রশ্ন করা হচ্ছে এই নিট এক্সাম নিয়ে কিছু বলুন, তারা কোনো কথা বলছে না। তারা কোনো কথা বলছে না। এবছর 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবারকার ডেটা বলছে যে বিগত 7 বছর ধরে 70টা পরীক্ষার পেপার লিক হয়েছে। তাহলে ভাবুন, যদি এইভাবে পেপার লিক হয়, তাহলে যারা কঠিন পরিশ্রম করছে, যারা অভাবের মধ্যে দিয়ে গিয়ে জমি বিক্রি করে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার কোচিং নিচ্ছে, তাদের কি অবস্থা হবে? আজকে আমাদের সরকারের এ বিষয়ে কোনো হেলদোল নেই। স্টুডেন্টরা তারা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, তারা অ্যাংজাইটির মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব নেওয়ার জন্য সরকার প্রস্তুত নয়। গতকাল রাহুল গান্ধী এই বিষয় নিয়ে যখন পার্লামেন্টে প্রশ্ন করে এবং রাহুল গান্ধী আবেদন জানায় যে নিট পরীক্ষার্থীদের জন্য আমাদের একটা আলোচনা দরকার। আমি বলছি না যে আমরা এই আলোচনায় কোনো ঝগড়া ঝামেলা করব। আমরা চাইছি যে সরকারের সঙ্গে বসে, সরকার এবং অপোজিশন দুজন বসে একটা ফ্রুটফুল মিটিং করব। নিটের যারা স্টুডেন্ট, যারা এর মধ্যে এই স্ক্যামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে আমরা বোঝাবো যে সরকার এবং অপোজিশন তাদের জন্য আছে এবং তাদের সঙ্গে থাকবে। সেখানে দেখা গেল যে রাহুল গান্ধী যখন কথা বলছে, তার যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো। ঠিক আর একটা দৃশ্য আমরা রাজ্যসভাতেও দেখতে পেলাম, যেখানে মল্লিকার্জুন খাড়গে যখন বক্তব্য রাখছিল, তখন হঠাৎ করে তারও মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো। এটা কি চলছে? এই রকম যদি ক্রমাগত হতে চলতে থাকে, তাহলে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে, যাদের প্রকৃত মেধা আছে, যার বাবা কৃষক, যার বাবা মজদুর, সারাদিন কঠোর পরিশ্রম করে জমি বিক্রি করে কোটাই পর্যন্ত যায় ট্রেনিং নেওয়ার জন্য, কোচিং নেওয়ার জন্য, কিন্তু যাদের পয়সা আছে, তাদের বাবা মাদের, আমি সেই সমস্ত বাবা মাদেরকে বলতে চাই, যাদের বাবা মাদের প্রচুর টাকা আছে, আপনার ছেলেকে ডাক্তার বানাতে যান, পাঠান না রাশিয়ায়, পাঠান না আপনি নেপালে, পাঠান না আপনি চায়নাতে। কিন্তু কেন আপনারা এই রকম ভাবে পয়সা দিয়ে প্রশ্ন কিনছেন? আর যারা প্রশ্ন ফাঁস করছেন, তাদের মানবিকতা কোন জায়গায় চলে গেছে? এর জন্য ভুক্তভোগী হচ্ছে আমাদের সমাজ। এর মাধ্যমে অযোগ্যরা সমাজের বড় বড় জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং যোগ্য যারা ক্যান্ডিডেট, তাদেরকে ডিপ্রেশনের মধ্যে চলে যেতে হচ্ছে, তাদেরকে অ্যাংজাইটির মধ্যে চলে যেতে হয়েছে। মানে এই পরীক্ষাটা সম্পূর্ণভাবে হ্যান্ডেল করে এনআইএ। এনআইএ হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই পরীক্ষাটা সম্পূর্ণ ভালোভাবে হয়। এই পরীক্ষার মধ্যে যেন ইন্ডিপেন্ডেন্স থাকে, ট্রান্সপারেন্সি থাকে এবং কনফিডেন্স থাকে স্টুডেন্টের, যে কারণে এনআইএকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম 3 বছর এই দায়িত্বটা সিবিএসসির হাতে ছিল, তারপরে এনআইএকে ইচ্ছা করে দেওয়া হয়েছে যাতে এই এক্সামের মধ্যে ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু ঘুরিয়ে কোয়েশ্চেন লিক হয়ে যাচ্ছে,
বিহার থেকে অনেক লোককে গ্রেফতার করা হয়েছে, উড়িষ্যা থেকে খবর আসছে, গুজরাট থেকে খবর আসছে, এবং দেখা যাচ্ছে যে একটা সেন্টার থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট নিট এক্সাম ক্লিয়ার করে ফেলেছে। এবং দেখা যাচ্ছে কেউ 718, কেউ 719 নম্বর পেয়েছে, যেটা কোনো মতেই সম্ভব নয়। এক একটা প্রশ্নের ভ্যালু হচ্ছে, যদি কেউ ঠিক করে তো সে 4 নম্বর করে পাবে, যদি ভুল করে তাহলে -1 পাবে। এখানে 4টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বোটানি, এবং 50টা করে প্রশ্ন থাকে, এবং এই 50টার মধ্যে প্রশ্ন থাকলে টোটাল 200টা প্রশ্ন হয়, কিন্তু 180টার উত্তর দিতে হবে। কোন রকম ক্যালকুলেশনেই 718, 719 দাঁড়ায় না, 715 দাঁড়াতে পারে। তাহলে এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে কিছু না কিছু হয়েছে। এবং রেজাল্টে দেখা যাচ্ছে 67টা স্টুডেন্ট সবাই সমান নাম্বার পেয়েছে, 720, 720তে 720। কখনো সম্ভব? গত বছর সেই সংখ্যা ছিল 2 জন, তার আগের বছর সেই সংখ্যা ছিল 3 জন, 3 জন মিলিয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছিল। এটা হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু 67টা স্টুডেন্ট কিভাবে পায়? যখন এই প্রশ্ন করা হচ্ছে, প্রথমে এনআইএ কি অজুহাত দিচ্ছে, বলছে এবছর 3 লক্ষ বেশি স্টুডেন্ট ছিল। ঠিক আছে, 3 লক্ষ বেশি স্টুডেন্ট ছিল, খুব ভালো কথা, কিন্তু স্টুডেন্ট বেশি থাকার কারণেই কি এটা ঘটেছে? আবার কখনো কখনো বলছে যে প্রশ্নপত্র দিকে অনেক সোজা হয়েছিল, কিন্তু এক্সপার্টস যারা এবং ছাত্রছাত্রীরা নিজেরা বলছে এবছরের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, কিন্তু 67টা স্টুডেন্ট কিভাবে পায়? তাই এই প্রশ্ন কি পার্লামেন্টও করা যাবে না? এই প্রশ্ন কি রাজ্য সভায় করা যাবে না? যদি এই প্রশ্ন করা না যায়, আর এই রকম যদি ক্রমাগত প্রশ্ন লিক হতে থাকে, তাহলে যারা প্রকৃত পরিশ্রমী, যারা প্রকৃত মেধা, তারা তো হারিয়ে যাবে, তারা তো কোনো মতেই এই সমাজে আসতে পারবে না। এবং শুধু তাই নয়, রেজাল্ট বেরানোর কথা ছিল আপনার 14ই জুন, সেখানে 10 দিন আগে রেজাল্টকে পাবলিশ করে দেওয়া হলো। কেন? খুব বোঝার চেষ্টা করবে। 14 তারিখের জায়গায় 4 তারিখে রেজাল্টকে পাবলিশ এই কারণে করানো হলো, আপনারা সকলেই জানেন যে 4ই জুন কি ছিল? ভারতবর্ষের লোকসভার রেজাল্ট ছিল ইলেকশনের। সারা ভারতবর্ষের মিডিয়া, সারা ভারতবর্ষের জনগণ সেদিন টিভির পর্দার দিকে তাকিয়েছিল শুধু ইলেকশনের রেজাল্ট দেখানোর জন্য। তাই খুব চালাকি করে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ছিল, সে ইচ্ছা করে 10 দিন আগে রেজাল্টকে পাবলিশ করে দিয়েছিল, তো মিডিয়ার ফোকাস সম্পূর্ণ হবে ইলেকশনের দিকে থাকে, এক্সামিনেশন নিয়ে যেন কোনো খবর তৈরি না হয়, আর এই জিনিসটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছায়, তার জন্য 10 দিন আগে রেজাল্ট পাস করিয়ে দেওয়া হয়েছিল খুব সুন্দরভাবে। এটা ছিল একটা মানে খুব সুন্দর একটা কনস্পিরেসি। প্রত্যেককে বলতে চাই যে আপনারা সকলেই এই ধরনের যে প্রশ্ন লিক হচ্ছে তাকে আপনারা সাপোর্ট করবেন না, আপনারা যে পার্টিরই হোক না কেন। আমার ব্যক্তিগত অভিমত যে সরকারের এ বিষয়ে একটা কঠোর নিয়ম তৈরি করা দরকার, যে নিয়ম তৈরি করলে পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তারা যেন উপযুক্ত সম্মান পায়, এটাই আমরা বলতে চাইছি। এবং রাজ্যসভা, লোকসভাতে এই ধরনের আলোচনা করতে দেওয়া হোক বিরোধীদেরকে, এই কথাটাই আমরা বলতে চাইছি। কারণ স্ক্যাম ঘটেছে, এই স্ক্যামের মোকাবিলা সরকারকেই করা দরকার, সরকারকেই আটকাতে হবে। এই স্ক্যাম বিরোধীরা করতে পারবে না, বিরোধীরা এই প্রশ্নটাকে তুলতে পারবে, কিন্তু সরকার যদি এরকম ভাবে দায়ভার নিতে না চায়, তাহলে এই সমস্ত ছাত্ররা কি করবে? তাই ছাত্রদেরকে বলবো, আপনারাও এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করুন যে ডাক্তারি হতে হবে বা কোনো রকম চাকরি পেতে হবে, এই মানসিকতা দূরে থেকে আরো অন্যান্য প্ল্যান রাখুন, যে প্ল্যানের মাধ্যমে আপনারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। সবাই যে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে কোনো মানে নেই। সমাজে প্রচুর লোক আছে উইদাউট ডাক্তার, উইদাউট ইঞ্জিনিয়ার হয়েও তারা এই সমাজে খুব ভালোভাবে বসবাস করছে এবং খুব সম্মানের সঙ্গে বসবাস করছে। তাই সবসময় যারা এখনো অনেক টেনশনের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, তাদেরকে একটা কথা বলবো যে আপনারা নিজেরা ধৈর্য ধরুন এবং ভেঙে পড়বেন না, মনোবল নিজের শক্ত করুন।